দেশের বিভিন্ন জায়গায় একের পর এক মৃতদেহ পাওয়া যাচ্ছে। অভিযোগ উঠেছে এসব ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত। অন্যদিকে বিদেশিদের উদ্যোগে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর যখন নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে, তখন অনেক পোশাক কারখানা বন্ধের ঘটনা ঘটছে। বেকার হচ্ছেন অনেক শ্রমিক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন নাটোর ১ আসনের এমপি এবং নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ মোজাম্মেল হক, নাটোর লাঠিভাষী সমিতি নামে পরিচিত সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ সংগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আলোর নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি করছি আমরা নাটোরে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই অনুষ্ঠানটি হচ্ছে নাটোরের রাজবাড়ী চত্বরে। সবাইকে আবারও স্বাগত। অনুষ্ঠানে সরাসরি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন আজ করবেন রনেন রায়। মামলার আসামি সহ অনেকেই গুম খুনের শিকার হচ্ছেন। অভিযোগ উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। এসব গুম খুনের আদৌ কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এগুলো বন্ধের জন্য আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, এটাই হচ্ছে ওনার প্রশ্ন। সম্প্রতি খবরের কাগজে এসেছে একদিনে ৬টি মৃতদেহ বিভিন্ন জায়গায় ভেসে উঠেছে। সে খবর আমরা দেখেছি, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। আমি শুরুটা করতে চাই মোহাম্মদ আবুল কালাম আজাদ। সরকার কি আসলে সিরিয়াস ব্যাপারটা নিয়ে কোনো পদক্ষেপ কি দেখা যাচ্ছে? ধন্যবাদ বিবিসি বাংলা সংলাপী অনুষ্ঠানে। আজকে খুন গুম কেন হয়? 3টা কারণে খুন হয়। একটি হচ্ছে রাজনৈতিক কারণে, একটি হচ্ছে জমি জমার বিরোধ কারণে, একটি হচ্ছে নারী সংগঠিত কারণে। আজকেও যেটা প্রেক্ষাপট, 3টা কারণে এই ঘটনা ঘটতেছে। গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। 3টা কারণে খুনছে। আমি রাজনৈতিক 3টা কারণেই ঘটছে। তার মধ্যে জমি জমা, নারী ঘটিত, ব্যবসা সংক্রান্ত পার্টনারশিপের কারণেই বেশি ঘটতেছে। রাজনৈতিক কারণের চেয়েও বেশি ঘটতেছে, এটা আমার কাছে যেটা মনে হয়। এবং আমি একটু আইনজীবী হিসেবে যতখানি মামলা মোকদ্দমা পরিচালনা করি, তার সংখ্যাটা রাজনৈতিক কারণের চেয়েও বেশিটাই ঘটতেছে এইসব কারণগুলো। এবং বিভিন্ন প্রেম ঘটিত কারণে বাবা পিতাকে খুন করতেছে, কিন্তু ওই বিষয়গুলো নিয়ে কিন্তু তার পিতাকেও বলতে সন্তান প্রেমের কারণে সন্তান তার পিতাকে পর্যন্ত মাথা সেগুলো নিয়ে কিন্তু কেউ উদ্বেগ প্রকাশ করেননি। সংসদে এই বিষয়টা নিয়ে একজন সংসদ সদস্য প্রশ্ন করেছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে, এবং এখানে কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ডের বিষয়টাই কিন্তু সামনে আসছে বেশি। আমি তো বলি না রাজনৈতিক কারণে ঘটছে, তবে সংখ্যাটা কিন্তু যতগুলো পত্রপত্রিকা দেখেন গুমের ঘটনা, তার চেয়ে রাজনৈতিক কারণে পারিপার্শ্বিকতা, এই অন্য অন্য বিষয়গুলো সম্পৃক্ত। এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই? অবশ্যই সিরিয়াস নিতে হবে। একটা খুন, যে কোনো মৃত্যু, যে কোনো গুম, যে কোনো উদ্বেগজনক। আইন শৃঙ্খলা দায়িত্ব যারা রয়েছেন তাদেরকে আরও বেশি তৎপর হওয়া দরকার। গোয়েন্দা সংস্থা তৎপর হওয়া, এই কারণগুলো উদ্ঘাটন করে প্রোটেকশন দেওয়ার দরকার। ধন্যবাদ আপনাকে। শামিমা লাইজু নীলা। আমার কাছে মনে হয়, প্রশ্নকারীকে অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয় দেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সকল নাগরিক কিন্তু সমানভাবে সম্মানিত। একটি রাষ্ট্রে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাটাও কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব। সেই ক্ষেত্রে গুম একটা আমার কাছে মনে হয় একটা অমানবিক ব্যাপার। মতবিরোধ থাকতেই পারে কোনো না কোনো কারণে, তাকে বিচারের আওতায় নিয়ে এসে তাকে বিচারের আওতায় সাজা দেওয়া যেতে পারে, কিন্তু রাষ্ট্রের একটা নাগরিক কোথায় গেল এটা রাষ্ট্রের কাছে থাকবে না, তার নিশ্চিত হবে না সে কোথায় আছে, কোথায় গেল, এটা হতে পারে না। ওনার প্রশ্নটা ছিল কি সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, দেখা যাচ্ছে সরকার পদক্ষেপ যেটা নিচ্ছে সেটাতে কিন্তু পরিপূর্ণ নিশ্চিত হচ্ছে না। সরকারের মনে হয় সরকার সিরিয়াস? সরকার সিরিয়াস হলে তো গুমের বিষয়টা থাকতোই না। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুস সালাম। ধন্যবাদ বিবিসি সংলাপকে। গুম খুন, আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে গুম খুনের প্রতিযোগিতায় আমরা এখন লিপ্ত হয়েছি। আমরা যে বেশি গুম খুন করতে পারবো তার জনপ্রিয়তার শক্তি বিকাশের একটা হাতিয়ার হিসেবে এটাকে আমরা নিয়েছি। আপনার কাছে কি মনে হচ্ছে এই ঘটনাগুলো কি রাজনৈতিক কারণে ঘটছে? উনি তো 3টা কারণের কথা বললেন, আপনার কাছে আমি 3টার মধ্যে একটা কারণকে আমি আইডেন্টিফিকেশন করতে চাই। আজকে যারা ক্ষমতা রয়েছে তাদেরকে বলছি যে আমরা এই গুম বেড়ে গেছে। এর আগে যখন
আওয়ামী লীগ ছাড়া অন্য সরকার ক্ষমতা ছিল, এটা কি তখন ছিল না? সেটা ছিল, সেটা নিয়ে কেউ দ্বিমত করছেন না, কিন্তু এখন যেটা হচ্ছে এটা কি রাজনৈতিক কারণে হচ্ছে? আপনার কি মনে হয়? আমার মনে হয় এটা রাজনৈতিক কারণেই হচ্ছে। মানে এটা কারা বেশটা করছে? রাজনৈতিক কারণে করছে। এখন যেটা কি বিরোধী দলকে দমনের জন্য ব্যবহার করা হচ্ছে হাতিয়ার হিসাবে? এখন বিরোধী দলকে দমনের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি এইভাবে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে যে প্রতিহিংসার রাজনীতি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, এখন আওয়ামী লীগ পার্লামেন্টে যা বলবেন, আওয়ামী লীগের সব সংসদ সদস্যরা হ্যাঁ বলবেন। আওয়ামী লীগ ভালো কাজ করলে না বলবেন, আবার খারাপ কাজগুলোই না বলবেন। যার কারণে এইটা হচ্ছে এই প্রতিহিংসার রাজনীতির ফসল। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শকদের মতামত নিব, আপনারা কারা কথা বলতে চান? অনেকগুলো হাত, শুরুতেই আপনি চতুর্থ সারিতে। আমার কথা হচ্ছে যে সিলেটের আমাদের বিএনপির যে নেতা ইলিয়াস আলী গুম হয়েছেন, আসলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। যদি গণতান্ত্রিক দেশ হবেন তাহলে তার গুম হওয়া প্রায় 2 বছরের মতো হয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত তার লাশের কোনো খোঁজ নেই কিসের জন্য? এখানে এটা- ওনার যে প্রশ্নটা, সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে? এগুলো সরকারের বন্ধ- দিক থেকে কোনো পদক্ষেপ নেই এবং আদেও হবে কিনা সেটা কোনো নিশ্চয়তা নেই। ধন্যবাদ আপনাকে। ওপাশে বাঁ দিকে পেছনের সারিতে। আমার বক্তব্য যে যারা এই গুম হচ্ছে তারা কি আসলে সন্ত্রাসী না রাজনৈতিক ব্যক্তি? তো এই গুমগুলো যারা হচ্ছে তারা সন্ত্রাসী। তো সন্ত্রাসীরা গুম হলে আমাদের এত ব্যথা লাগে, কিন্তু এই সন্ত্রাসীরা যখন আমাদেরকে বাড়িতে মারধর করে, আমাদেরকে যখন খুন করে, বা রাস্তাঘাটে আমরা যখন চলতে পারি না, তখন কোনো ব্যবস্থা হয় না। বাংলাদেশের বিচার ব্যবস্থার এই যে ধীর গতির ফলে যদি এই গুমটা যদি ভালো মতো হয়, তাহলে আমার মনে হয় যে আমরা যেন আমজনতা আরও নিরাপদে মানে থাকবো। আপনি এটাকে সমর্থন করছেন? অবশ্যই সমর্থন। আচ্ছা, ধন্যবাদ। দেখি এখানে আরেকজন। হ্যাঁ, ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে যে ইলিয়াস যে গুমটা হয়েছে, আমরা কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলছি না, সার্বিকভাবে এই যে গত 1 মাসে এরকম বহু ঘটনা ঘটেছে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন আর কি। না, যেহেতু সরকারের কোনো ইচ্ছাই নাই, সাগররুনি যে হত্যা হলো তাকে আজও পর্যন্ত সে হত্যাকারীকে ধরতে পারলো না। এই সরকার আসলে কোনোটাই পদক্ষেপ নিচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সামনে। ধন্যবাদ। বাংলাদেশের গুম, হত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েই চলেছে। আমরা যদি আজকে নাটোরের বিবিসি সংলাপে নাটোরকে যদি আমরা দেখতে চাই, তাহলে দেখব গত ফেব্রুয়ারির 10 তারিখে সিংড়ার একজন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফটিককে হাইকোর্টের মেন গেট থেকে তার 2 জন সঙ্গীসহ তুলে নিয়ে যাওয়া হলো। আজকে পর্যন্ত তারা নিখোঁজ। আমি জানতে চাই আজকের প্যানেলিস্ট মাননীয় সংসদের কাছে যে সরকার এই বিষয়ে কি নীরব থাকবে, অথবা নীরব থাকা কি উচিত? হ্যাঁ, ধন্যবাদ। আপনার প্রশ্ন উনি বুঝতে পেরেছেন। আপনার কাছে আসবো মিস্টার আজাদ, তার আগে আমি যাব মোহাম্মদ মোজাম্মেল হক। জি, আমি যেটা বলতে চাই সেটা হলো বর্তমানে সরকারের আমলে বিচার বহির্ভূত যেটা হত্যাকাণ্ড, এর সংখ্যা এত বেড়ে গেছে যেটা ইতিহাসে বিরল। আমি একটা করে কয়েকটা উদাহরণ দিতে চাই। সেটা হলো যে চৌধুরী আলম, তিনি গুম হয়েছেন। তারপরে আমাদের ইলিয়াস আলী, তিনি গুম হয়েছেন। ফটিক চেয়ারম্যান, যার কথা একটু আগে স্বপন সাহেব বললেন, তিনি গুম হয়েছেন। গুমের সংখ্যা অসংখ্য। পাশাপাশি খুব আলোচিত 3টা হত্যাকাণ্ডের কথা বলি। একটা হলো মিরাজ নামে এক ভদ্রলোক, যিনি ছিলেন বুলবুল সাহেবের বোধহয় ভাই। তিনি, তার হত্যার কোনো কুল কেনারা আজ পর্যন্ত হয়নি। তাছাড়া প্রাক্তন এক এসপি, তার নাম ছিল ফজলুল। এখানে অনেকই হয়েছে, আপনি যে নাম বলতে চান এরকম বহু নাম বলতে কথা পারেন, হলো যে কিন্তু মূল এই বিষয়টা- সরকারের আমলে যতগুলো হত্যাকাণ্ড হচ্ছে, আমি আমার দৃষ্টিতে আমি বলতে চাই যে ম্যাক্সিমামে এটা রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে, কিংবা বিরোধী দলনের নামে এটা করা হচ্ছে। এবং এসব হত্যাকাণ্ডের মূল কুল কিনারা বা কেন এগুলো হচ্ছে, এগুলো উদ্ঘাটন করার জন্য সরকারের তরফ থেকে আদৌ কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি এবং হওয়ার কোনো আলামত এখন দেখা আপনি যাচ্ছে তো না। এই জেলার একজন, এখানে আপনি রাজনীতি করেছেন, আপনি এখানকার এমপি ছিলেন। এই যে ঘটনাগুলো ঘটছে, জি। এগুলো কি আপনার মধ্যে, আপনারা যারা তৃণমূলের রাজনীতি করেন, আপনাদের মধ্যে কোনো উদ্বেগ তৈরি করছে? আপনারা অবশ্যই নিরাপত্তাহীনতায় আমরা ভোগেন? নিরাপদ, আমি খোলামেলা বলি, আপনার এখান থেকে এই বিবিসি সংলাপ থেকে বের হওয়ার পর আমরা যে নিরাপদে বাড়িতে প্রত্যেকে যারা এখানে উপস্থিত রয়েছি ফিরে যেতে পারবো কিনা আমি সন্দেহান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আবারও একটু দর্শকদের কাছে ফিরে যাই। একেবারে পেছনের সারিতে একজন মহিলা যিনি হাত তুলেছেন। আমি মনে করি অবশ্যই সরকারের ব্যর্থতা আছে, কেননা আগে এত গুম রহস্যগুলো হয়নি, ইদানিং অতিরিক্ত বেড়ে গেছে। এজন্য আমার মনে হয় সরকারকে এটা কঠোর হস্তে দমন করা উচিত।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে দ্বিতীয় সারিতে আরেকজন। গুম খুম হত্যার কথা যেটা বলা হচ্ছে যে এই সরকারের আমলে বেশি হচ্ছে, আমার তো মনে হয় এই সরকারের আমলে বেশি হয় নাই, অতীত যে অপকাণ্ড সে অপকাণ্ডের প্রতিফলন হচ্ছে এই সরকারের সময়। প্রতিটা ঘরে ঘরে তো পুলিশ রাখা সম্ভব না যে আমি পাহারা দেবো, কিন্তু সমস্যা হয়েছে কি যে অনেক আগে হয়তো কারো জমি জমা নিয়ে গণ্ডগোল হয়েছে, কারো কারণে হয়তো কারো বউ স্ত্রী ছেলে মেয়ের সঙ্গে প্রেম প্রীতি নিয়ে কোনো গণ্ডগোল হয়েছে, সেই কারণে বেশি গুম খুন হচ্ছে। রাজনৈতিক কারণটা খুব কম। এটা যদি কেউ বলে এটা ভুল বলা হবে। ধন্যবাদ আপনাকে। আবারও একেবারে পেছনের সারিতে। আমাদের এখানে রাজনৈতিক কারণে বেশি হত্যা খুন হচ্ছে, কিন্তু এসব কুলকানা নাই। কী জন্য হচ্ছে না? এদেশের আইনের শাসন নাই। আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করা যায়, কেউ হত্যা গুম হবে না। রাতের বেলা কোনো মহিলা যদি ঘুরে বেড়ায় তাও কেউ তাকায় দেখবে না। কিন্তু এসে আইনের শাসন নাই। এদেশে আইন দুইজনের লোকের কাছে হয়, একটা সরকারি দলের জন্য, একটা বিরোধী দলের জন্য, একটা সাধারণ জনগণের জন্য। থানায় ডায়েরি করতে গেলে এটা কোথা থেকে এসছে, দেখা যাচ্ছে অমকের ওসি সাহেব মানে কেস লিপিবদ্ধ করে না। এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত নয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্যানেলে ফিরে আসি। শামিমা লাইজুনিলা, আপনি কিছু যোগ করতে চেয়েছিলেন। শুনলেন যে দুই রকমের মতামতই আছে এবং একজন বলছিলেন যারা মারা যাচ্ছে তারা সন্ত্রাসী। সন্ত্রাসী কিনা, ধন্যবাদ। ওনার প্রশ্নের ব্যাপারে আমি বলতে চাই যে সন্ত্রাসীও যদি হয় তাকেও আইনের আওতায় নিয়ে এসে বিচারের আওতায় এনে সাজা দেওয়া দরকার। তাই বলে একটা সন্ত্রাসীও সেও কিন্তু আমাদের দেশের নাগরিক, তাই সে গুম হয়ে যাবে, নিখোঁজ হয়ে যাবে, সেটার খোঁজ থাকবে না, এটা হতে পারে না একটা সভ্য সমাজে। ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রে কিন্তু সরকার দলীয় লোকও যে নিখোঁজ হচ্ছে না তা কিন্তু না। আওয়ামী লীগ সরকারের কর্মীরাও কিন্তু নিখোঁজ হচ্ছে, গুম হচ্ছে, আবার বিরোধী দলের লোকেরও গুম হচ্ছে, নিখোঁজ হচ্ছে। এটা সভ্য সমাজের চিত্র না। ধন্যবাদ আপনাকে শামিমা লাইজু। আবুল কালাম আজাদ, আপনার কাছে একজন প্রশ্ন করেছিলেন যে এই ব্যাপারটা নিয়ে কি সরকার নীরব থাকবে, মানে কোনোই পদক্ষেপ হবে না? না, সরকারের নীরব থাকার কোনো কারণ নাই। তার আগে আমি একটা কথা বলি, আমাদের সুধীমণ্ডল সবাই জানেন, আমি আসলে বুঝতে পারি না যে আমার ভাই মমতাজ ভাইকে 2003 সালে 6 জন খুন হয়ে যায়, তাই না? তা আমি কিন্তু মামলার একটা বাদী ছিলাম, তার জন্য একটা এজাহার ছিল। কিন্তু আমি বুঝি না যে এই যে গুম খুম, তাদের তো একটা মামলার রেকর্ড, তো তারা একটা পক্ষ নিয়ে তো একটা মামলা করা উচিত, কেন হয় না এটাও তো একটা বিষয়। আমি যদি মামলাটা না করতাম, ওই বিচারে কাঠগড়ায় দাঁড় করে রাস্তায় স্পেশাল টাইমে থাকে তাদের জেল দিলাম, যাবজ্জীবন জেল দিলাম, আমি যদি মামলাটা কন্টেস্ট না করতাম, সাক্ষী না দিতাম, তাহলে কোনো সরকারের পক্ষে কি সম্ভব? কিন্তু আমরা একটা ধারাবাহিকতা গুম খুম, মানে আমার নাটোরের আমার একজন বললেন যে দেখেন এটা সিংড়াতে হাইকোর্টে, আমি পত্রিকায় দেখলাম যে হাইকোর্টে জামিনের জন্য গেল, সেটাও কিন্তু একটা মার্ডার কেসের আসামি, যেটা আমার বললেন। উনি কিন্তু যাওয়ার পর ওখানে কে বা কারা উঠায় নিল, বললো যে সরকারি লোক উঠায় নিল অথবা সরকারি সংস্থার কোনো গোয়েন্দার সঙ্গে উঠায় নিল। আসলে হাইকোর্ট থেকে কী হলো আল্লাহ জানে। দেখেন তার কিছুদিন পরে আবার কিন্তু একটা চেয়ারম্যান খুন হলো, একটা মিটিং থেকে বাড়ি যাওয়ার পথে কিন্তু খুন হলো। তো এগুলো তার জন্য একটা এজাহার আছে। আমার যেটা বক্তব্য, সারা দেশে এই গুম খুমের যে বিষয়টা হচ্ছে, এটা আইন শৃঙ্খলার বাহিনী তৎপর, প্রথম বলছি এটা দরকার। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যারা ইলিয়াস আলীর কথা বলছেন, আলমের কথা বলছেন, এটা যেমন সাগরণীর কথা বলছেন, এটা আমি ব্যক্তিগতভাবে যেমন আর প্রশাসন বা পুলিশ যারা এই তদন্তকারী সংস্থা যেমন ব্যর্থতা আছে, সফলতাও আছে। আবার বহু দেখেন পত্রপত্রিকা দেখেন এগুলো আলোচনা হচ্ছে, বহু এরকম গুম খুমের তাদের কিন্তু আসামি ধরছে, 24 ঘন্টা আসামি ধরে কিন্তু তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়। আমরা রেডিও টিভিতেই বিভিন্ন প্রতিবেদনে দেখছি, উদাহরণ আছে। ধন্যবাদ। উদাহরণ আছে। এক সেকেন্ড তো সেটাই হচ্ছে যে আমাদের এই নাটোরের যে বিষয়গুলো আসছে, এরকম কিন্তু আমরা নাটোরের প্রেক্ষাপট যদি দেখি, আমাদের কিন্তু আজকে যদি বলেন আমার লালপুরে বা নাটোর এই যেখানে হোক, যে নাটোরের যে বড় বড় অনুষ্ঠানগুলো হয়, আবাল বিদ্যমান রাত্রে 11টা 12টা 1টা পর্যন্ত দেখেন ওপেন ঘুরছে। নাটোরে এমন কোনো ঘটনা নাই যে এই যে পুরো দেশে একটা উদ্বেগ আছে দেশের, কিন্তু আমার নাটোরের এটা আমাদের জায়গাতে আমরা মোটামুটি একটা ভালো অবস্থা। ধন্যবাদ আপনাকে আবুল কালাম আজাদ। আমি এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা আরও বিস্তারিত মতামত দিতে চাইলে আপনি বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামে আপনার মতামত দেওয়ার সুযোগ আছে। ছোট্ট একটি বিরতি নেবার সময় হলো এখন, এবং আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। বিরতির পর আবারও ফিরে এলাম। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। এবারে আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ হাসিবুল হোসাইন।
ধন্যবাদ সবাইকে। সাম্প্রতিক প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ 47% শিক্ষিত জনগোষ্ঠী বেকার। তাহলে কি সরকারের ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ হয়নি? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, ব্রিটেন ভিত্তিক একটি সংস্থা, তারা বিভিন্ন দেশে জরিপ করেছে, বাংলাদেশেও করেছে। বলা হচ্ছে বাংলাদেশের যারা শিক্ষিত জনগোষ্ঠী, স্নাতক পাস, তাদের মধ্যে 47% বেকার। তাহলে সরকারের যে প্রতিশ্রুতি ছিল 5 বছর আগে ঘরে ঘরে চাকরি দেওয়া, সেটা কি পূরণ হয়নি? এই হচ্ছে ওনার প্রশ্ন। আমি শুরুটা করতে চাই শামীমা লাইজুনিলা। যখনই একটি সরকার গঠন হয় তার পূর্বে কিন্তু বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয়। বিশেষ করে জনগণের দোরগোড়ায় গিয়ে যখন ভোট চাওয়া হয় তখন বেকারত্বের কথাটা তুলেই কিন্তু বলা হয় আমি এই জায়গার জন্য এটা করব, তোমাদের জন্য এটা করব। কিন্তু আমাদের দেশের কিন্তু অনেক লিমিটেশন আছে, রিসোর্সের অভাব আছে। সেই দিকটা খেয়াল না করেই কিন্তু রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু যখন ক্ষমতায় আসে তখন দেখা যায় যে তার বাস্তবায়নটা ওই প্রতিশ্রুতি অনুযায়ী হচ্ছে না। তখন জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এটা আমার কাছে মনে হয় যে একটা রাজনৈতিক দূরদর্শিতার অভাব, যে কারণে জনগণের কাছে প্রথমবার যে অবস্থায় যায় পরবর্তীতে সে অবস্থায় ফিরতে পারে না। এই কারণেই কিন্তু জনগণ বারবার সরকারের পরিবর্তন আশা করছে। ওনার সেটাই তো প্রশ্ন ছিল যে মানে চাকরি দেওয়ার এই প্রতিশ্রুতি কি পূরণ হয়েছে? আপনাদের অভিজ্ঞতা কি বলে? চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ হয় না, পূরণ হয় না, এটা যেমন সত্য তেমনি সরকারের পক্ষ থেকে কিন্তু একটা আহ্বানও রয়েছে যে প্রত্যেকেই একটি আয়বর্ধক কর্মকাণ্ডে বা উৎপাদনমুখী কর্মকাণ্ডে নিয়োজিত হওয়ার জন্য প্রত্যেক শিক্ষিত জনগোষ্ঠীকে। তাহলে কিন্তু এই বেকারত্বটা থাকবে না, চাকুরির জন্য এত ডিমান্ড থাকবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মোজাম্মেল হক। আমি যেটা মনে করি যে এটা একটা পলিটিক্যাল স্লোগান। এইবারের আগেরবার নির্বাচনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের যেটা ম্যানিফেস্টো, তার পাশাপাশি একটা ওয়াদা দেওয়া ছিল যে প্রত্যেক বাড়ি থেকে একজনকে চাকরি দেওয়া হবে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই ধরনের ওয়াদা আজ পর্যন্ত পূরণ হয়েছে বলে আমার জানা নেই, এবং বর্তমান এই সরকারের আমলে এই ধরনের ওয়াদা পূরণের কোনো সদিচ্ছা সরকারের আছে বলে আমি মনে করি না। কিন্তু এই যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে ওনার প্রশ্ন, সেই রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশে প্রতি বছর 13 থেকে 22 লাখ মানুষ কাজের বাজারে ঢুকছেন। চাকরি পাচ্ছে তো মানুষ, কাজ তো পাচ্ছে, একেবারে যে পাচ্ছে না তা তো না। চাকরির দুটো মিনিং আছে। একটা হলো একজন স্নাতক যে ধরনের চাকরি তার পাওয়া উচিত, যখন সেই চাকরিটা পাচ্ছে না বা সরকারের কাছ থেকে কোনো উদ্যোগ থাকছে না, তখন সে বিকল্প পথে কোনো না কোনোভাবে অল্প আয়ের মানে কোনো জবে ইনভলভ হয়ে যাচ্ছে। কিন্তু সেই সুযোগ সুবিধা তৈরি করার জন্য তো কৃতিত্ব কি সরকারকে দিতে হবে না? না, সরকারের, আমি যেটা বলি, সরকারের পরিবেশটা তো সরকারই তৈরি করবে। আমি যেটা মনে করি সেটা হলো সরকারের দায়বদ্ধতা বেশি, কারণ প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা দায়িত্ব সরকারের উপর বর্তায়। কিন্তু পাশাপাশি এটা দেখতে হবে বেসরকারি খাতকে যেভাবে উৎসাহিত করা হয়েছিল এক পর্যায়ে, তার কারণে কিন্তু জব মার্কেটে বেসরকারি সেক্টরের অবদানটা কম না। সেক্ষেত্রে আপনি যেটা মিন করছেন যে যারা চাকরি পাচ্ছে তারা হয়তো বেসরকারি সেক্টরে বেশি ঢুকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে অনেক। দেখি এবার দর্শকদের পালা, কারা এই বিষয়টিতে মতামত দিতে চান। তৃতীয় সারিতে আপনি। আমরা জানি যে আমাদের যে বেকার সমস্যা সেটি এতদিন ধরে এমনভাবে জমা হয়েছে যা আমাদের প্রতিটি বাড়িতেই 5 থেকে 7 জন 8 জন বেকারও রয়েছে। এই অবস্থায় একজনকে যদি ঘরে ঘরে থেকে চাকরি দেওয়া যায় তাহলে নিশ্চয়ই সব চাকরি সম্ভব হচ্ছে না। এই বিষয়টি খেয়াল করার মতো, কারণ অনেক দিন ধরেই এমন একটি ঘটনা ঘটে গেছে, আমাদের বেকার সমস্যা অনেক বেশি। ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের সারিতে একজন মহিলা যিনি হাত তুলেছেন পাশে। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা যেটা বলা হয়েছে, এর সরকারের এটা একটা পলিসি, বেকারত্বের সুযোগ নিয়ে তারা একটা পলিসিকে কাজে লাগিয়েছে। কিন্তু আমি মনে করি যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি বাদ দিয়ে জনকল্যাণমূলক রাজনীতি করলে এই দেশে সব কিছুই সম্ভব, উন্নয়ন সম্ভব আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। মাঝখানে আপনি। আসলে ঘরে ঘরে সরকারের চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি, এটা কখনোই সম্ভব না। এই জন্যেই কারণ আজকে আমরা যারা চাকরির জন্য আবেদন করছি বিভিন্ন জায়গায়, আপনারা খেয়াল করবেন এবং পত্রিকায় লেখাগুলো দেখবেন, এবং আমরা এর ভুক্তভোগীও। রুট লেভেল থেকে আওয়ামী লীগ রিকমেন্ডস না করলে চাকরি হয় না, যখন দল ক্ষমতা থাকে। আমি সরকারি দলের কথা বলছি। সুতরাং ঘরে ঘরে চাকরি এই সরকার কি করে দিবে? দেশে তার একটা দল, সরকারি চাকরির কথা বলছেন, কিন্তু বেসরকারি খাতে চাকরি পেতে কি অসুবিধা হচ্ছে? থেকে শুরু করে করাপশনটা এমন পর্যায়ে চলে গেছে, এখন আমরা একটা শ্রমিক মজুরি সমমানের চাকরি করতে গেলেও আমাদের দলীয় রিকমেন্ড লাগে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। সামনে। এটা আমি মনে করি যে এটা সরকারের একটা নির্বাচনী কৌশল ছিল। কেননা হচ্ছে যে আমাদের দেশের যে পরিমাণ বেকারত্ব আছে,
চাকরি নিতে গেলে যে ঘুষের প্রয়োজন হয়, তো অতটা শিক্ষিত আছে কিন্তু অর্থনৈতিকভাবে সচ্ছল না থাকার জন্য অনেক মেধা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। তো যে চাকরি একজন ক্ষেত্রে দর্শক উনি বললেন যে প্রতি ঘরে 5, 6, 7, 8 জন বেকার আছে, একজনকে যদি চাকরির ব্যবস্থা করা হয় তাতেও তো কাজ হচ্ছে না। যদি একজনকে ভালো জায়গাতে সেটেল করা যায়, আমার মনে হয় যে সে আরও 4 জনকে তুলে নিয়ে আসতে পারে। তো যেখানে 5 জন আছে সেখানে 1 জন নিয়ে আসুক। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুল সালাম, কি দেখছেন, এই প্রতিশ্রুতির কি বাস্তবায়ন হয়েছে? আমি অনেক আগে একটা কথা মনে পড়ে গেল আমার, সেটা আমি বলছি। মৌলানা ভাসানী একসময় ভোটের আগে ভাতের কথা, মিথ্যা কথা, মিথ্যা কথাই একটা স্লোগান ছিল। বাংলাদেশের দুটি রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ, রাষ্ট্র পরিচালনার জন্য, কর্মসংস্থানের জন্য আমার প্রথমেই প্রশ্ন, তাদের কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা। যদি কোনো কর্ম পরিকল্পনা না থাকে, আমাদের এই সরল সহজ মানুষের কাছে যদি বলা হয় যে আমরা ক্ষমতায় গেলে তোমার বাড়ির সবার চাকরি দিয়ে দেবো, ঘরে ঘরে চাকরি দেবো, একটা খামার একটা বাড়ি করব, এটা করার জন্য রাষ্ট্রীয় পলিসিটা কি, কীভাবে করলে এটা ওই পথে যাওয়া যাবে, এটা কি আমাদের আছে? শুধু তাই না, রাষ্ট্রের সামর্থ্যের ব্যাপার। এবং এই পলিসি যদি আমাদের না থাকে তাহলে আমরা ওইখানে পৌঁছাবো কী করে? বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন কি ঘরে ঘরে চাকরি দিতে পেরেছে? আওয়ামী লীগ সরকার এটা প্রতিশ্রুতি ছিল না, তারা সেই প্রতিশ্রুতি দেয়নি, বিএনপি সেই প্রতিশ্রুতি দেয়নি। আচ্ছা, যদি না দিয়ে থাকে তো প্রতিশ্রুতি যে দেবে, প্রতিশ্রুতি দেয়া আর আমার জনগণের কল্যাণের জন্য কাজ করার তফাৎটা কি? আপনার কি মনে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়াটা কি ঠিক হয়েছে না হয়নি? এই প্রতিশ্রুতি দেওয়াটা এই কারণে আমি ঠিক হয়নি বলবো যে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কৌশলটা রাষ্ট্রের নেই। আচ্ছা, মানে তাদের প্রতিশ্রুতি দেওয়াটা ঠিক হয়নি, যেহেতু কৌশল নাই তার জন্য প্রতিশ্রুতি দেওয়া ঠিক হয়নি। ধন্যবাদ আপনাকে। আরেকটু দেখি দর্শকদের মতামত নেই এখানে মাঝখানে। আসলে বেকারত্বটা দূর করতে হলে সবার আগে জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণ করা উচিত, কারণ 1,47,570 বর্গ কিলোমিটারের এই দেশে জনসংখ্যা বর্তমানে প্রায় 16 কোটি। সেখানে সরকার, শুধুমাত্র আওয়ামী লীগ সরকার নয়, কোনো বিরোধী দলীয় সরকারের পক্ষেও সম্ভব নয় প্রতিটি ঘরে ঘরে প্রত্যেককে চাকরি দেয়া। আচ্ছা, মানে তাহলে কি এই প্রতিশ্রুতি দেওয়াটা কি ঠিক হয়েছে? প্রতিশ্রুতি শুধু এই সরকারের, কোনো সরকারের ক্ষেত্রে এটা ঠিক নয়। ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের সারিতে। আসলে আমি মনে করি এটা টোটালি একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল, এই প্রতিশ্রুতি দেওয়া ঠিক হয়নি। পাশাপাশি আমি বলবো চাকরি তো পাইনি, এখন যারা চাকরি পাচ্ছে তারাও মেধার জোরে পাচ্ছে না, পলিটিক্যাল তদবির করে পাচ্ছে। সেই জন্য আগামীতে যারা চাকরি করবে এরা মেধাহীন হয়ে যাচ্ছে এবং আমরা জাতিগতভাবে আর অনেক পিছিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। আবুল কালাম আজাদ, শুনছিলেন আপনার দল যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা রক্ষা করতে তো পারেনি, এমনই বলছে অনেকে। আমার দেওয়া এটা বাস্তবতার নিরিখে আসলে দেখতে হবে, এই খালি জরিপারে দেখলে হবে না। বেকারত্ব আছে এটা ঠিক, কিন্তু আমি যদি আপনাদের একটাবার চোখ ফেরাতে বলি যে বাংলাদেশে যে গার্মেন্ট শিল্পের মধ্য দিয়ে যে নারী শ্রমিকরা যে আজকে ঢাকা এবং বাংলাদেশ বিভিন্ন জায়গায় কর্ম, এমন কোনো বাড়ি নাই। এখন শহরের কথা বলতে পারেন, আমার থানায় চলেন যে কোন বাড়ির আপনি খুঁজে পাবেন না যে বাড়ির মেয়েরা ঢাকাতে কাজ করে না, এরকম বাড়ি পাওয়া কঠিন পাওয়া যাবে। আমি সবটার মধ্যে কর্মসংস্থান, মানে কর্মসংস্থান এটা বুঝতে হবে, বেকারত্ব দূরে বুঝতে হবে। আমরা এই সরকারের, আমি 1 মিনিট বলে তারপর আমাকে বলার সময় দিয়ে তারপর আপনারা বলেন, আপনাদের কথা শুনেছি। যুবক প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রতি বছর আমাদের এই সরকারি যে লোন দেওয়া হচ্ছে, ফিশারির মাধ্যমে লোন দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আমি 200 ছেলে মেয়েদের নিয়ে কয়েকদিন অনুষ্ঠান করেছি, তারা কিন্তু সবাই স্বনির্ভর। এটা বেকারত্ব দূরের একটা রাস্তা। আমাদের আজকে পশু চিকিৎসার মধ্য দিয়ে ওখানে আমাদের হাঁস মুরগি পোলট্রি ফার্মের মধ্যে টাকা দিয়ে সেদেরকে শিক্ষিত বেকারদের আমরা প্রশিক্ষণ মধ্যে কারিগরি শিক্ষা শিক্ষিত করে বিদেশে যাচ্ছে। আজকে কিন্তু কাজের, আপনি কর্মসংস্থান কথা বলছেন, আমার বাড়িতে একটা লোক আজকে কিন্তু কাজের মেয়ে পাওয়া খুব কঠিন। কিন্তু আপনারা যা আছেন একটু ভাববেন যে আপনার বাড়িতে যারা 2 জনই চাকরি করে, ওই বাড়িতে রাইস কুকার প্রেসার কুকার দিয়ে আমাদের রান্না করে খেতে হয়। এখন আর কাজের মেয়ে পাওয়া যায় না। আপনাদের তো সুনির্দিষ্ট একটা প্রতিশ্রুতি ছিল, সেটা তো বাস্তবায়ন হচ্ছে, কিন্তু আপনাদের এই জরিপের সঙ্গে বাস্তবতা মিলবে না।
এই বাস্তবতা হচ্ছে যে আজকে গোটা দেশের যে শিক্ষিত সমাজ, আমি বললাম যে এটা থাকবেই, কিন্তু তারপরে যে ব্যাপকভাবে পাইলট প্রোগ্রাম নিয়ে আপনার ইতিমধ্যে 16টি জেলায় একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে প্রত্যেক ইয়েতে। আবার এমনও আছে, যেমন আমার একজন বললেন, আমার দাদা অ্যাডভোকেট, যে 7 জন বেকার আছে, 1 জন নাই। আবার একটা পরিবার আমি 100-200 পরিবার নাড়ে দেখাতে পারি, 5 জন 6 জন করে তারা চাকরি। ধন্যবাদ ওই আপনাকে, পরিবারের মধ্যে। ধন্যবাদ আপনাকে। এটাও তো ঠিক। আমি আসবো আপনাকে দেখি, দর্শক আপনি একটা যোগ করতে চেয়েছিলেন চতুর্থ সারিতে মহিলা। আমি বলতে চাচ্ছি এ সরকার তো ঘরে ঘরে চাকরি দিতে পারেই নাই, তারপরে যে চাকরির ব্যবস্থাগুলো হচ্ছে দলীয় লোক ছাড়া কোনো লোক চাকরি পায় না। এ দেশের চাকরি পেতে হলে দলীয় লোক হতে হবে, দলীয় লোক যদি রিকমেন্ড করে দেয় তাহলে সেই লোক চাকরি পায়, যোগ্যতা অনুসারে এ দেশের লোক চাকরি পাচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। এখানে মাঝখানে আরেকজন, না আপনার পাশে যিনি ভদ্র মহিলা উনি দাঁড়িয়েছেন। দলীয় যেটা বলা হচ্ছে এটা আসলে ভুল কথা, কারণ আমরা দল করি কিন্তু তবু আমাদের ছেলেদের কিন্তু আমরা চাকরি দিতে পারি নাই। এটা সম্পূর্ণ মেধা, যার মেধা আছে অবশ্যই সে চাকরি পাবে, এটা শিওর। এখনো মেধার দেওয়া হয়, ক্ষমতায়ন অবশ্যই দেওয়া হয়, যার মেধা আছে অবশ্যই সে চাকরি পাচ্ছে। ধন্যবাদ। মেধা দিয়ে চাকরি নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। মোজাম্মেল হক আসি। আমি একজন সম্মানিত দর্শকের বক্তব্যের প্রেক্ষিতে আমি একটু যোগ করতে চাই, সেটা হলো এই সরকারের আমলে যারা চাকরি পাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে তারা দলীয়করণের কারণেই পাচ্ছেন, এটা সত্যি কথা। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলেছেন যে ছাত্রলীগ করাটাই একটা কোয়ালিফিকেশন চাকরি পাওয়ার জন্য, এটি যথেষ্ট, অন্য কোনো যোগ্যতার দরকার নেই। দলীয়করণ কোন পর্যায়ে গেছে একটু হলেও একটু ভেবে চিন্তা দেখা দরকার। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমি এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেল করেও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। এবারে আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন শ্যামলী খাতুন। ধন্যবাদ। আমার প্রশ্ন, শ্রমিকদের বিকল্প কাজের ব্যবস্থা না করে নিরাপত্তার কথা বলে পোশাক কারখানা বন্ধ করে দেওয়া কতটা যৌক্তিক? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের রানা প্লাজা বিধ্বস্ত হওয়ার পরে 1100-র বেশি শ্রমিক যেখানে নিহত ছিলেন, তারপরে আন্তর্জাতিক ক্রেতাদের একটা উদ্যোগ ছিল যে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর মান যাচাই করা হবে, অর্থাৎ এগুলো নিরাপদ আছে কিনা। সম্প্রতি ইউরোপীয় ক্রেতাদের উদ্যোগে ফায়ার সেফটি অ্যাকর্ড তারা বেশ কিছু কারখানা পরিদর্শন করেছে এবং সেই প্রেক্ষাপটে 2টো কারখানা বন্ধ হয়ে গেছে, 3000 শ্রমিক বেকার হয়ে গেছে, যেটা সংবাদ মাধ্যমে খবরাখবর এসেছে। আমি সেই প্রেক্ষাপটে ওনার এই প্রশ্ন যে বিকল্প ব্যবস্থা না করে কারখানা বন্ধ করে দেওয়াটা যৌক্তিক কিনা। আমি শুরুটা আছে যে মোজাম্মেল হক। আমি যেটা মনে করি, এদেশের শ্রমিকরা যারা অত্যন্ত কষ্টের বিনিময়ে, তাদের ঘামের বিনিময়ে যেটা তারা আয় করেন, সেটা দিয়ে তাদের পুরো পরিবারটাকে তারা চালিয়ে থাকেন। তো এক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা না করে যদি তাদের কারখানা বন্ধ করে দেওয়া হয়, এটা আমি মনে করি অযৌক্তিক। এবং সরকারের তরফ থেকে কিংবা অন বিহাফ অফ দ্যাট ফ্যাক্টরি তাদের পক্ষ থেকে বিকল্প কোনো ব্যবস্থা করার পরেই অন্তত কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। কি করতে পারতো? মালিকদেরকে তো সময় দেওয়া হয়েছে, 1 বছরের বেশি তারা সময় পেয়েছে। এই সময়ের মধ্যে তারা বিকল্প যেটা করতে পারতো সেটা হলো যে ফ্যাক্টরি অন্য জায়গায় শিফট করতে পারতো, সেটা করে তারা কারখানা রানিং করতে পারতো। কিন্তু এই ধরনের কোনো স্টেপ তারা যে কারখানায় 3000-4000 শ্রমিক কাজ করেন, চট করে চাইলেই কি মালিকরা অন্য জায়গায় নিয়ে সেটি করে ফেলতে পারেন? চট করলে প্রত্যেকটা জিনিসের একটা প্ল্যানিং থাকতে হয়। এই প্ল্যানিংটা আমাদের এই গার্মেন্টস সেক্টরে নেই বলেই চলে, এবং গভর্নমেন্টের যে সুপারভিশন থাকা দরকার এটাও প্র্যাকটিক্যালি নাই বললেই চলে। যদি থাকতো তাহলে বিকল্প কোনো ব্যবস্থা করা সরকারের সহায়তা এটা করা সম্ভব ছিল বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আব্দুস সালাম। আসলে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, আমি অল্প কথায় বলতে পারি, বাংলাদেশের 3 শ্রমিকের দেশ। একটা হলো কৃষি, একটা হলো গার্মেন্টস, একটা হলো বিদেশি শ্রমিক যারা থাকে, তাদের রেভিডেন্সে কিন্তু এদেশের প্রবৃদ্ধি। এখন একটি গার্মেন্টস কারখানা
রানা প্লাজা যেমন ধসে পড়ে গেল, ওখানে হাজার হাজার মানুষ বিকলাঙ্গ হলো, মারা গেল, কারো চিনতে না পায়ে বেয়ারই হিসাবে দাফন করা হলো। এখন একটি কারখানা বিদেশি ক্রেতারা তাদের মান উপযোগী না হওয়ার জন্যে কারখানাটা হয়তো বন্ধ করে দিল, সঙ্গে সঙ্গে কি ওই 3-4 হাজার লোককে শিফট করে আর একটা জায়গায় নিয়োগ করা সম্ভব? তারপরেও আমি বলতে চাই সরকারের একটা দায়বদ্ধতা আছে জনগণের কাছে, যে জনগণ যাতে নিরাপদে থাকে, জনগণ যাতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা নিরাপদের মধ্যে রাখতে পারে, সেই কারণে সরকারের নিশ্চয়ই এই কর্মসংস্থার দায়িত্বটা মালিকদের পক্ষ থেকে কি আপনি যথেষ্ট উদ্যোগ দেখতে পাচ্ছেন? মালিকদের পক্ষ থেকে এই গার্মেন্টস শিল্পটা আমাদের বাংলাদেশে অল্প দিন হলে গড়ে উঠেছে, এবং যারা এই উদ্যোগ গ্রহণ করছে তাদের মধ্যে সেই আন্তরিকতা নেই। তাদের মধ্যে যদি সেই আন্তরিকতা থাকতো তাহলে শুরু থেকেই কিন্তু গার্মেন্টসের মান নিয়ন্ত্রণ করে যাতে কোনো অঘটন না ঘটে বিষয়টি নিয়ে চিন্তা করতে পারতো। এতে তাদের আন্তরিকতার অনেক অভাব রয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শকদের মতামত নেব। তৃতীয় সারিতে আপনি। ধন্যবাদ। আমি বলতে চাইছি যে যেগুলো কারখানার নিরাপত্তা ব্যবস্থা ততটা জোরালো নয় সেগুলো বন্ধ করে দেয়াটাই উত্তম। এই শ্রমিকগুলো যারা 3-4 হাজার শ্রমিক বেকার হয়ে গেছে, আপাতত হয়তো বেকার হয়েছে, কিন্তু কিছুদিন পরে তারা তাদের কাজের জোগাড় করে নেবে, তাদের অভিজ্ঞতা আছে, কিন্তু মৃত্যুর মিছিলটা যেন না বাড়ে সেদিকে আমার খেয়াল রাখতে হবে। মানে আপনার কথা হচ্ছে যে বেকারত্ব বাড়লেও মানে নিরাপত্তা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কম্প্রোমাইজ করা যাবে না, নিরাপত্তা নিয়ে কোনো কম্প্রোমাইজ। ধন্যবাদ আপনাকে। জি, আপনি মাঝখানে। ধন্যবাদ। গার্মেন্টসে যারা অন্য যে 2-1টা গার্মেন্টস শ্রমিক হচ্ছে বেকার হচ্ছে, তাদেরকে অন্য আরও যেসব গার্মেন্টস আছে তাদেরকে কিছু সংখ্যক করে ওই সব গার্মেন্টসে কাজ দেওয়া যায় কিনা, এই ধরনের করে তাদেরকে প্রোভাইড করা যায় কিনা। কিন্তু কারখানা মানে যদি ঝুঁকি থাকে তাহলে বন্ধ করে দেওয়াই উত্তম। বন্ধ করে দিয়ে তাদেরকে অন্য কোথাও প্রোভাইড করা যায় কিনা। অনেক ধন্যবাদ। এখানে আপনি চতুর্থ সারিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি গ্রামে, বাগাতিপাড়া থানা। আমাদের লালপুর বাগাতিপাড়ার এমপি সাহেব বসে আছেন, আমার নানা। আমার প্রশ্ন, টেলিভিশনের পর্দায় যখন বসা থাকি, রানা গার্মেন্টস যখন ধ্বংস হলো, আজকে চাকরি দেওয়ার প্রশ্ন আসতেছে, কিন্তু যখন রানা গার্মেন্টসের মালিক রানা অবৈধভাবে এই গার্মেন্টস, মানে উনি তো ভবনের মালিক আর কি, ভবনের মালিক, হ্যাঁ ভবনের মালিক, এই ভবনের মালিক অবৈধভাবে ভবন তৈরি করে এতগুলি মানুষের প্রাণ গেল, আজ চাকরি দেওয়ার বিষয় আসতেছে, ওটার তো কিছু হলো না। যেটা ধ্বংস হলো তার মূলে আমাদের দেশের প্রধানমন্ত্রী সংসদে বসে বললো যে রানা আমার দলের কেউ না, একদম হাত তুলে বললো কাগজে, পরে দেখা গেল সে ওই দলের একজন নেতা। কিন্তু এখন যেটা তাকে গ্রেফতার করা হয়েছে, বিচার এখন শুরু হবে। ওটা গ্রেফতার, ও মানুষ দেখানো গ্রেফতার, কিন্তু এখন যে আমি মানি না। আচ্ছা, মানুষ দেখানো গ্রেফতার এটা আমি মানি না। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন যেটা হাজার হাজার মা কান্তিছে ঘরে বসে থাকি, আর কতজন আপনি আমার কথা, এখন যেটা হচ্ছে এই যে অনেক কারখানা নিরাপত্তার অবৈধ হয়েছে, এখন কাছে যেগুলো হচ্ছে এগুলো অবৈধ। অনেক 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 ধন্যবাদ। প্যানেলে ফিরে আসি আবুল কালাম আজাদ। আমি গার্মেন্টসের বিষয়ে একটু বলি যে অপরিকল্পিত হওয়ার জন্যই কিন্তু এইসব দুর্ঘটনাগুলো ঘটেছে। এখন সরকার বিজিএমের এবং 3টা সংগঠন আছে, তাদেরকে নিয়েই কিন্তু এখন সব কিছু একটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছে। ইতিমধ্যে অনেক কিছু অবদান শুরু হয়ে গেছে, কার্যকলাপ শুরু হচ্ছে, আপনার সাইট চেঞ্জ হচ্ছে, এই যে বিকল্প কাজের ব্যবস্থা না করে কারখানা বন্ধ করে দাও, এটা বলছি, এটা ব্যবস্থা হচ্ছে। আপনার যেখানে কয়েক বছর আগে 1600 টাকা মজুরি ছিল, সেখানে আছে 3400 টাকা। এই বিজিএমের সঙ্গে মালিক সমিতির সঙ্গে এই সরকারের 6 মাস যুদ্ধ করতে হয়েছে যে তাদের মজুরি 5,400 টাকা এখন শেষ পর্যন্ত করা হচ্ছে। অতএব, এবং যে রানা প্লাজার কথা বললো, রানা প্লাজার যে যারা এখন যদি বলি রানা প্লাজা, তো পরবর্তীতে এই জন্যই বলছিল আমার নাতনি হয়তো, তো আমি যদি আবার একটু বলি ওইভাবে বলি, তা আমি আসলে বলতে ওইভাবে চাচ্ছিলাম না। আমাদের প্যানেলের আমাদের আলোচকগুলো আমরা আমাদের একটা ওই দৃষ্টিভঙ্গি আমি যাইতে চাচ্ছিলাম না। আসলে তার বাবা, রানার বাবা এবং রানা, আমরা এখানে কোনো ব্যক্তিগত বিষয় না, ব্যক্তিগত নয়, এই কথাটা বলতে হয়তো যখনই বলতেছে যে এই যে দলের প্রশ্ন আসলো, রানা প্লাজার একটা হতে পারে, বলেছে তাকে গ্রেফতার করা হয়েছে, সেই দলের উত্তরটা দিই। তারা কিন্তু যখন সৃষ্টি করেছে তখন কিন্তু বিএনপির আমলেই হয়েছে, ওই সময় খালেদা জিয়ার ওনার ওই নেত্রীর আমলেই হয়েছে, এবং আমাদের সময় ভেঙে গেছে।
এটা হচ্ছে আমাদের অপরাধ। আমাদের উনার সময় গড়িছে, আমাদের সময় ভাঙি গেছে। এখন মিস্টার আজাদ, গড়াটা ছিল, শুনেন, উনারা যেটা গড়লো এই গড়াটা ছিল রং ট্রিটমেন্ট ছিল তাদেরকে। মিস্টার আজাদ, এখানে একটা প্রশ্ন যে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব কিন্তু হাজত, মিস্টার আজাদ, তাদের কিন্তু বিচার হবে, তাদের কিন্তু জেল হবে, তাদের কিন্তু যাবজ্জীবন মৃত্যুদণ্ড হতে পারে। আমি আসবো চিন্তা করেন না, মিস্টার শেখ আজাদ, হাসিনা দিবে মিস্টার আজাদ, এখানে তাদের ব্যবস্থা করবে। এখানে একটা প্রশ্ন যে সংসদে অধিকাংশ অনেকেই আছেন যারা গার্মেন্টস মালিক, তারা একটা শক্ত গ্রুপ, বলা হচ্ছে অনেকেই অভিযোগ করেন যে তাদের চাপের কারণে সরকার কিছু করতে পারে না, এটা কি ঠিক? আসলে বাস্তবতা হচ্ছে, দেখেন, তাদের সরকারের চাপের কারণে বিজিএমএ এবং সমিতি শিল্পকর্ম মালিকরা বাধ্য হয়েছে। 1 মাস তারা যুদ্ধ করেছে, 1 মাস তারা এই ইন্ডাস্ট্রির মালিকগুলো তারা বলছে যে আমরা দিব না, এবং এইটা ব্যাপক আন্দোলন হয়, তারপর কিন্তু সরকারের কাছে মাথা নত করেছে তারা। অতএব তাদের যতই আমাদের এমপি হোক আর যে হোক, সরকারের কাছে মাথা নত, জনগণের সরকারের কাছে মাথা নত করে বাধ্য হয়েছে তারা বেতনটা দিতে বাধ্য হয়েছে। ধন্যবাদ আপনাকে। শামীমা লাইজনীলা, কি মনে হচ্ছে যে বিকল্প ব্যবস্থা না করে বন্ধ করে দেওয়াটা ঠিক কিনা? মূল যেটা এখানে তার আগে একটু আমি বলে রাখি যে আমাদের রাষ্ট্রের কিন্তু 2 ধরনের ঝুঁকি থাকে। একটা হলো প্রাকৃতিক দুর্যোগ, একটা আছে মানুষ কর্তৃক সৃষ্ট একটা দুর্যোগ আছে। আসলে এই সকল ঝুঁকিগুলো মাথায় নিয়েই কিন্তু রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রনায়কেরা। তো ঝুঁকি মোকাবেলার পলিসিটা আমাদের শক্তিশালী করা দরকার। এ ধরনের ঝুঁকি আসবে, এটা সবাই জানে। তো শুধু দুর্যোগই নয়, কিন্তু সহিংসতার কারণেও কিন্তু এই ধরনের ঝুঁকি হতে পারে, রাজনৈতিক সহিংসতার কারণে। না, আমরা মূল প্রশ্ন গার্মেন্টস প্রসঙ্গে কথা বলা হচ্ছে যে মানে যদি ত্রুটি ধরা পড়ে সেটা কি বন্ধ করে দিতে হবে? এখানে আজাদ ভাই যেমন বললেন যে কারখানা অন্য কিছু বিবেচনা করা যাবে না, বিবেচনা করা, কারখানা ধসে পড়ার পূর্বে যে বললেন যে বিএনপির আমলে শুরু হয়েছিল। হ্যাঁ, মূল প্রসঙ্গে আপনি আসে যে যদি কোনো কারখানায় ত্রুটি ধরা পড়ে, সেখানে যদি 5000 শ্রমিক কাজ করে, তাহলে কোন চিন্তাটা করতে হবে? শ্রমিকদের চাকরি চলে যাবে এই চিন্তা করতে হবে, নাকি দুর্ঘটনা হলে মারা যাবে সেই চিন্তা করে কারখানা বন্ধ করতে হবে? মানে কর্মী মারা যাবে সেই চিন্তাটাই আগে করতে হবে, কেননা ওই কারখানাটা মনিটরিং করতে হবে, কারখানাটা উপযুক্ত কিনা, যে পরিমাণ যন্ত্রপাতি, যে পরিমাণ ব্যক্তিরা ওই ভবনে থাকে, সেই মনিটরিং ব্যবস্থাটা নাই বললে চলে, যে কারণে এতগুলো দুর্যোগ হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র যে সকল কর্মীরা মারা গেছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের না, তাদের পরিবারকেও সহায়তার মাধ্যমে বিকল্প ব্যবস্থা হিসেবে। ধন্যবাদ। মোজাম্মেল হক, আপনি 30 সেকেন্ড সময় পাবেন, আপনি যোগ করতে চাইছেন। আমি তার চেয়ে কম সময় নিতে চাই। আমার বক্তব্য হলো যে কথাটা একটু আগে মাননীয় সংসদ সদস্য যেটা বলেছেন, বিল্ডিংটা কোন আমলে হয়েছিল এটা বড় কথা নয়, বিল্ডিংটা কার এবং তার দায় দায়িত্ব কী ছিল এটা দেখা দরকার। যেরকম আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ওই পিলারে নাকি বিএনপির লোকজন ধাক্কাধাক্কি করে এটা ফেলে দিয়েছে। তো আমি যেটা বলতে চাই যে মানুষের যখন আপনি বিল্ডিংটা দেখবেন যে ঝুঁকির মাত্রাটা কতটুকু, যদি জীবন হানির শঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এটা বন্ধ করার স্টেপ নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমি পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন মোসাম্মদ রাবেয়া নাসরিন। সার ও কীটনাশকের দামের সঙ্গে সঙ্গতি রেখে কৃষি পণ্যের দাম নির্ধারণ করা কি সম্ভব? ধন্যবাদ আপনাকে। আপনাদের উত্তরাঞ্চলের জন্য এটা একটা বড় প্রশ্ন যে সার এবং কীটনাশকের দামের সাথে সঙ্গতি থাকবে, কিন্তু কৃষি পণ্যের ন্যায্য দাম এটা কি নির্ধারণ করা সম্ভব কিনা? আমি শুরুটা করতে চাই মোজাম্মেল হক। আমি মনে করি যে একটা সমন্বয় থাকা উচিত, কারণ আমি আমার এলাকার কথা বলি, গুরুদাসপুর এবং বড়াইগ্রাম এলাকায় বিনা চাষে প্রচুর পরিমাণ রসুন উৎপন্ন হচ্ছে। এখন দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি যে চাষিরা রসুন উৎপাদনে ব্যস্ত থাকেন তারা ন্যায্য মূল্যটা পাচ্ছেন না, মানে উৎপাদন ব্যয়টা বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি মনে করি যে কীটনাশক এবং সার এগুলোর সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ একটা সরকার ঠিক করবে নাকি এটা বাজার সরকারের করা উচিত? মানে জিনিসটা তাহলে কি হবে, ধরুন সার এবং কীটনাশকের দামটা কমিয়ে যাতে জিনিসপত্রের দামও ঠিক থাকে সেটা সরকারের উচিত একটা সাবসিডাইজড রেট অ্যাপ্লাই করা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আব্দুল সালাম। এ প্রসঙ্গে আমার উত্তরটা হচ্ছে ইতিমধ্যেই সরকার সার, সকল প্রকার সারের উপর কিন্তু ভর্তুকি দিয়ে থাকে। আমার প্রশ্ন যে এটা যাদের জন্য দেয়া হয়, যে কৃষকের জন্য, তাদের কাছে এই ভর্তুকি যাচ্ছে কিনা। যদি এই ভর্তুকিটা তাদের কাছে না যেয়ে থাকে তাহলে পরে এই ভর্তুকি এইভাবে না দিয়ে সরাসরি কৃষককে দেওয়া উচিত, যাতে করে কৃষক তার ওই ভর্তুকির টাকা দিয়ে তার উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য আনতে পারে। আর উৎপাদন হওয়ার পরে যে মূল্যর যে ব্যাপারটা, সমন্বয়ের যে কথা বলা হচ্ছে, এইটা কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দেশে না সারা বিশ্বেই প্রাকৃতির সাথে কিন্তু উৎপাদনের একটা ভালো সম্পর্ক জড়িত আছে। আমরা যদি এটাকে বিবেচনা না করি, হঠাৎ একটা বন্যা হলো, ডুবে গেল, তখন কি করবে কৃষক? আমাদের এই নাটোরের ভাষায় কারেন্ট পোকা,
মানে একদম ধান পেকে না, গেছে। আপনি তাহলে ওই এখানে সময় বলছেন যে এটা একদম- কি নির্ধারণ করা সম্ভব, এটাই আপনার মত? না, আমার মত হচ্ছে যে এইটা নির্ধারণ করলাম আমি আজকে যে ধানের মূল্য মন 800 টাকা, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো একটা উৎপাদন ব্যাহত হলো তখন তো দাম তো বেড়ে যাবে। আবার যদি উৎপাদন বাম্পার হয়ে যায় তখন তো দাম কমে যাবে। মানে এটা সমন্বয় রাখা দরকার আর কি, না? হ্যাঁ, তো তার কারণে যে এইটাকে একদম ফিক্সড করে দেয়া এইটা মনে হয় সম্ভব না। ধন্যবাদ এরকম আপনাকে, জিনিস। ধন্যবাদ আপনাকে। শামীমা লাইজুনিলা। যেহেতু উৎপাদন বাড়লে মূল্য কমে যায়, সেহেতু আমি সালাম ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই যে কৃষক পর্যায়ে কিন্তু ভর্তুকিগুলো দিয়ে এর মোকাবেলা করা সম্ভব। কিন্তু এটা প্র্যাকটিক্যালি কতটা সম্ভব? প্র্যাকটিক্যালি সম্ভব না হলেও এর জন্য একটা শক্তিশালী পলিসি করা দরকার সরকারের এই সার এবং কীটনাশকের ব্যাপারে। কেননা আমাদের যতটা আয় সম্পূর্ণ কিন্তু কৃষিভিত্তিকের কৃষি খাত থেকে আসে। সুতরাং কৃষককে যদি এভাবে সহায়তা না করা হয় তাহলে তো সম্ভব হবে না দেশের আর্থসামাজিক উন্নয়নটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। আবুল কালাম আজাদ। হ্যাঁ, আমার মনে হয় সার কীটনাশকের সমন্বয় রেখে কিন্তু মূল্য নির্ধারণ করা হয়। কতগুলো বিষয় আছে, যেমন এনে একটা দুইটা পয়েন্ট, আমি আরেকটা জায়গায় যাই। আমাদের যারা যে এলাকায় আখ চাষ হয়, আখ চাষিদের জন্য আমাদের সরাসরি কৃষককে কিন্তু ভর্তুকি দেওয়া হয়। যেমন যেমন বীজের জন্যই প্রথম যেটা বীজ করা হয়, বীজের জন্য তাদের টাকা দেওয়া হয় এবং যে আখ চাষিরা ডাইরেক্ট পায়। আর আমাদের যেটা ধান চাষ করে, পাট চাষ করে, তাদের জন্য কিন্তু দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে পানির যে মিটার বিল, এটা কিন্তু সরাসরি পরিশোধ করে এবং ডিজেলের যে পরিমাণ ডিজেল দেয়, এই ডিজেলের বিলটা কিন্তু সরাসরি কৃষক কিন্তু ওখান থেকে আমাদের কৃষি অফিস থেকে এটা পেয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের আজকের প্রোডাকশনটা কিন্তু জননেত্রী শেখ হাসিনা কিন্তু কৃষক বান্ধব একটি সরকার। কারণ এই সারের জন্য কিন্তু 5 বছর আগেও কিন্তু হাহাকার ছিল। এখন উৎপাদন যে আসছে, সরকার কিন্তু নির্ধারণ করছে ধান এবং চাউলের, সেটা কিন্তু নির্ধারণ করছে। তারপরেও কৃষকরা তো লস করছে। লস সবটাই করছে না, কিছু কিছু জায়গা করছে। যেমন আমাদের যেটা ধান আলুতে লস করেছে তারা। আমাদের এলাকায় আলু হয় না। না, আমি বাংলাদেশের কথা বলছি। আমি পুরো বাংলাদেশের আলুটার যে প্রোডাকশনটা কীটনাশক সার ব্যবহার করে, যেটা আমাদের সালাম ভাই বলেছেন যে এটা আবহাওয়া প্রকৃতি গরমে ব্যাপক যখন উৎপাদন হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে কি যে গভর্নমেন্টের শুধু উৎপাদনের সঙ্গে না, বরং আপনারা বলেন যে এইটাকে, যেটা আমাদের পার্লামেন্টে মতিয়া চৌধুরী উত্তর দিয়েছেন, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে একমাত্র উপায় হচ্ছে যে এই যে আগেই আমাদের কৃষি বিভাগকে জানা উচিত যে আমাদের এত হেক্টর জমিতে আমাদের এই ফসল হচ্ছে, উৎপাদনটা এবার আমাদের 1 মাস আগে তাদের অনুমতি আসতে হবে এবং সেই মোতাবেক আমার দেশের চাহিদা কত, এই চাহিদা মোতাবেক 1 মাস আগেই চিন্তা করতে হবে সরকারকে যে বিদেশে দরকার রপ্তানি করে ওই দিনেই তাহলে আমাদের কৃষকরা এই চিন্তায় আসতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের কাছে ফিরে যাই, যে পেছনের দিকে আপনি। ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে গত 2 দিন আগে বাজারের সাথে এবং কৃষিপণ্যের সাথে কৃষকদের খরচের সাথে সমন্বয় করে মাননীয় খাদ্যমন্ত্রী আমাদের ধানের দাম নির্ধারণ করেছেন, যেখানে ধান প্রতি মণ 800 টাকা এবং চাল সম্ভবত 30 টাকা কেজি, পার কেজি 31 টাকা। তো এখনও আমাদের বর্তমান যে বাজার আছে, 1 মণ ধানের দাম মিনিকেট হলে আমাদের যেটা উৎপন্ন হয় 1100 থেকে 1200 টাকা। তাহলে আমরা একজন কৃষক হিসাবে স্বল্প মূল্যের যে সার বর্তমান বাজার, আর আওয়ামী লীগ যিনি বললেন যে কৃষক বান্ধব সরকার, এবং উনি যে সারের প্রতি 3800 টাকা ব্যাগের সার 800 টাকায়, আমরা এটাকে সমর্থন করি। উনি কৃষক বান্ধব সরকার। ধন্যবাদ আপনাকে। চতুর্থ সারিতে বা পাশে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে কৃষকের শুধুমাত্র ধান এবং গম উৎপাদন করে না, নানাবিধ ফসল উৎপাদন করে। এর ন্যায্য মূল্য যদি ফরিয়া এবং মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সত্যিই দিতে হয়, তাহলে সমবায় ভিত্তিক প্রত্যেকটি গ্রামেই তার পণ্য স্টোরেজ করে তার উৎপাদনকারীকে তার উৎপাদন খরচটা মিটিয়ে দিয়ে ধীরে ধীরে পণ্যটা বাজারে সরবরাহ করা। এবং মাননীয় সাংসদ সদস্য যেটি বলেছেন যে আমাদের টোটাল জমি এবং আমাদের উৎপাদন প্রয়োজন খাত, এগুলো কৃষি দপ্তরে এটার সুষ্ঠু পরিসংখ্যান একটি থাকা দরকার। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে আপনারা যে 4 জন আছেন, আপনাদের 4 জনকে ধন্যবাদ রইল। দর্শকের সারিতে আপনারা যারা প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন, আপনাদেরকেও। আর আমি দুঃখ প্রকাশ করছি যাদেরকে সুযোগ দিতে পারি নাই। আর ধন্যবাদ রইল চ্যানেল আয়ের জন্য। আর বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি নাটোরের রাজবাড়ী প্রাঙ্গণে বিবিসির বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে
আয়োজনের জন্য সহযোগিতা করার জন্য নাটোর জেলা প্রশাসনকে। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়। আমি আশা করছি বরাবরের মতোই সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন, আর সেই আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।